2006 সাল ইতিহাসে চিরকাল লেখা থাকবে, কারণ এই বছর ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের চাপা থাকা ছায়া যুদ্ধ এক ভয়াবহ প্রকাশ্য সংঘাতে রূপ নেয়। ইয়া শুরু হয়েছিল কিছু হিসেব করা অস্বীকারযোগ্য হামলা হিসেবে, যা দ্রুতই উদ্বেগজনকভাবে বাড়তে থাকে। প্রথম স্ফুলিঙ্গ ছিল ইরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় নিখুঁত বিমান হামলা। ইয়া ইসরায়েল দাবি করে তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এটা শুধু আরেকটি গোপন অভিযান ছিল না, এটা ছিল সরাসরি এবং সাহসী চ্যালেঞ্জ। বিশ্ববাপ শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছিল পরিস্থিতি শান্ত হওয়ার আশায়, কিন্তু উভয় রাজধানী থেকে আসা বক্তব্য ছিল উস্কানিমূলক, ইয়া কূটনৈতিক সমাধানের জন্য খুব কম সুযোগ রেখেছিল। উভয় পক্ষই প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছিল, কয়েক দশকের শত্রুতা এবং প্রতিরোধক ক্ষমতা পুনরুদ্ধারের অনুভূত প্রয়োজন দ্বারা চালিত হয়। তেহরানের প্রতিশোধ ছিল দ্রুত এবং নজিরবিহীন, শুধুমাত্র তার আঞ্চলিক প্রক্সিদের উপর নির্ভর না করে। ইরান সরাসরি ইসরায়েলি ভূখণ্ডের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলির একটি সমন্বিত হামলা চালায়। এটি আসলে একটি বিশাল পরিবর্তন ছিল গোপন যুদ্ধ থেকে সরাসরি রাষ্ট্র বনাম রাষ্ট্র সংঘাতে চলে আওয়া। তেল আবিব থেকে জেরুজালেম পর্যন্ত ইসরায়েলি শহরগুলিতে সাইরেন বেজে ওঠে। সেলা ওখন আয়রন ডোম এবং ওয়ারো প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত গতিতে আসা হুমকিগুলিকে আটকাতে কাজ করে। যদিও অনেক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছিল, মানসিক প্রভাব ছিল বিশাল। সীমা অতিক্রম করা হয়েছিল। সংঘাত আর সিরিয়া বা লেবাননে প্রক্সি যুদ্ধের বিষয় ছিল না, এটি এখন তাদের মাতৃভূমির আকাশে সরাসরি যুদ্ধ ছিল। ইসরায়েলের প্রতিক্রিয়া, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন এন্ডুরিং শিল্ড, আরও জোরালো ছিল। এতে ইরানের গাবিরে সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র কেন্দ্র এ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একটি বহুমুখী আক্রমণ জাদা দিচ্ছিল। লক্ষ্য স্পষ্ট ছিল, ইরানে যুদ্ধ করা, রক্ষমতা পঙ্গু করা এবং অপ্রতিরোধ শক্তির একটি বার্তা দেয়া। যুদ্ধ বিমানগুলি অঞ্চল জুড়ে উড়ে আয় এবং ইস্পাহান থেকে তেহরান পর্যন্ত শক্তিশালী বিস্ফোরণের খবর শোনায়। আক্রমণ এবং পাল্টা আক্রমণের এই চক্র একটি ভীতিকর গতি তৈরি করে। আগ্রাসনের প্রতিটি কাজকে একটি প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা, একটি ন্যায্য প্রতিশোধ হিসেবে দেখানো হয়েছিল। ইয়া উভয় দেশকে এমন একটি সংঘাতে আরও গভীরে টেনে নিয়ে আয়, যা কেউই সহজে নিয়ন্ত্রণ বা জয় করতে পারত না। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে আতঙ্কে ছিল। ওয়াশিংটন, ব্রাসেলস এবং মস্কোর বিশাল শক্তিগুলির প্রাথমিক সতর্কতা এবং সংযমের আহ্বান অগ্রাহ্য করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে সাবধানে বজায় রাখা যদিও ভাঙ্গুর ক্ষমতার ভারসাম্য ভেঙে গিয়েছিল। প্রাথমিক হামলাগুলি শেষ ছিল না, বরং একটি দীর্ঘ এবং নৃশংস অভিযানের শুরু ছিল। ভারী সুরক্ষিত বাংকারে থাকা জেনারেল এবং রাজনীতিবিদদের কৌশলগত হিসাব নিকাশ এমন একটি ট্রাজেডি শুরু করেছিল, যার সবচেয়ে বড় মূল্য তাদের দ্বারা নয়, বরং সাধারণ বেসামরিক নাগরিকদের দ্বারা পরিশোধ করা হবে, যারা তারা ক্ষেপণাস্ত্র এবং বোমার ভয়ঙ্কর বোধের নিচে আটকা পড়েছিল। তাদের জীবনে ভবিষ্যৎ অনিশ্চিতভাবে ঝুঁকির মধ্যে ছিল। ভূ রাজনৈতিক দাবা খেলার বাইরে ইরানি এবং ইসরায়েলি উভয় জাতির জন্যই এক গভীর মানবিক ট্রাজেডি উন্মোচিত হচ্ছে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কনস্ট্যান্ট হুমকির কারণে স্বাভাবিক জীবনের চেহারা ভেঙে পড়েছে। পরিবারগুলি বোমা আশ্রয়কেন্দ্রে রাত কাটাতে বাধ্য হচ্ছে। সাইরেনের তীক্ষ্ণ শব্দ তাদের শিশুদের জীবনে এক ভয়াবহ নিয়মিত সাউন্ড ট্র্যাক হয়ে উঠেছে। মানসিক চাপ বিশাল, এক ব্যাপক উদ্বেগ দৈনন্দিন জীবনের প্রতিটি দিকে ছড়িয়ে পড়েছে। যদিও ইসরায়েলের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানে দেখা ব্যাপক হতাহতের ঘটনা প্রতিরোধ করেছে, ভয় স্পষ্ট। স্কুল বন্ধ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং প্রাণবন্ত শহরগুলির রাস্তা প্রায়শই অস্বাভাবিকভাবে শান্ত, ইয়া একটি অবরুদ্ধ জাতির প্রমাণ। ইরানে ধ্বংসযজ্ঞ অনেক বেশি সরাসরি এবং ব্যাপক। ইসরায়েলি বিমান অভিযানের বিশালতা
স্থানীয় জরুরি পরিষেবাগুলিকে অভিভূত করেছে। দেশের বিভিন্ন শহরে আবাসিক এলাকাগুলি আজাদপ্রাপ্ত হয়েছে, হয় আনুষঙ্গিক ক্ষতি হিসেবে অথবা কারণ সামরিক সম্পদ সম্ভবত কাছাকাছি ছিল। যে ছবিগুলি উঠে আসছে তা মর্মান্তিক, ধসে পড়া অ্যাপার্টমেন্ট বেল্ট, শোকাহত পরিবারগুলি প্রিয়জনদের জন্য ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান করছে এবং অস্থায়ী মর্গে অতদেয়া সামলাতে হিমশিম খাচ্ছে। সাধারণ ইরানিদের জন্য যারা ইতিমধ্যেই অর্থনৈতিক সংকটে ভুগছে, যুদ্ধ নতুন স্তরের দুর্দশা এনেছে। নিরাপত্তার প্রতিশ্রুতি প্রতিদিনের বেঁচে থাকার সংগ্রামে বিলীন হয়ে গেছে। এখানে বাড়িতে থাকার সাহস কাজটিও আর নিরাপদ নয়। উভয় পক্ষের মানবিক গল্পগুলি একটি ভাগ করা দুর্বলতা প্রকাশ করে। আশকেলনের একজন ইসরায়েলি মা তার ছোট মেয়েকে বোঝানোর চেষ্টা করছেন যে রাতে আকাশ কেন আলোকিত হচ্ছে। তিনি এমন একটি পরিস্থিতির বর্ণনা দেন যেখানে তিনি নিজেও নিরাপদ বোধ করেন না। সেখানে নিরাপত্তা বোধ তৈরি করার অসম্ভব কাজ। শত শত মাইল দূরে তাবরিজের একজন ইরানি বাবা তার বাড়ি এবং প্রতিবেশীদের হারানোর জন্য শোক প্রকাশ করছেন। এমন একটি সংঘাতের প্রশ্ন করছেন যা কেবল ধ্বংস এনেছে। এরা রাজনীতিবিদ বা জেনারেলদের কণ্ঠস্বর নয়, এরা শিক্ষক, দোকানদার এবং বাবা মায়ের কণ্ঠস্বর, যাদের জীবন তাদের বাস্তবতা থেকে অনেক দূরে নেওয়া সিদ্ধান্তের দ্বারা অপরিবর্তনীয়ভাবে ভেঙে গেছে। তাদের কষ্ট কেবল একটি পরিসংখ্যান নয়, এটি একটি গভীর ব্যক্তিগত এবং দীর্ঘস্থায়ী ট্রমা। এই যুদ্ধ এই ভুল ধারণা প্রকাশ করেছে যে আধুনিক যুদ্ধ সম্পূর্ণরূপে অস্ত্রোপচারমূলক হতে পারে। প্রতিটি আঘাত, তার উদ্দেশ্য অতি নির্ভুল হোক না কেন, সম্প্রদায়ের মতে কষ্টের চেয়েও পাতায়। এটি সরবরাহ শৃঙ্খল ব্যাহত করে, অর্থনীতিকে পঙ্গু করে এবং সামাজিক কাঠামোকে ছিন্নভিন্ন করে। উভয় জাতিতেই একটি প্রজন্ম সহিংসতা দ্বারা কষ্ট বিক্ষত হচ্ছে এবং প্রতিটি জীবনহানি এবং প্রতিটি বাড়ির বংশের সাথে ভবিষ্যতের খতরনাক বীজ বপন করা হচ্ছে। ইরান এবং ইসরায়েলের মানুষের ভাগ করা মানবতা এই সংঘাতের সবচেয়ে উপেক্ষিত শিকার। রাজনৈতিক বাগাড়ম্বর এবং সামরিক আগ্রাসনের স্তরের নিচে চাপা পড়ে আছে। তাদের বেদনা এই যুদ্ধের অস্বীকার্য সত্য। স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলিকে লক্ষ্যবস্তু করা বা সেগুলির খাস্তি করা এই সংঘাতের সবচেয়ে ভয়াবহ বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের একটি বিপর্যয়কর ব্যর্থতা। ইরানে বিপর্যস্ত হাসপাতালগুলির প্রতিবেদনগুলি বিশৃঙ্খলা এবং হতাশার এক ভয়াবহ চিত্র তুলে ধরে। বেশ কয়েকটি চিকিৎসা কেন্দ্র, বিশেষ করে পশ্চিমা প্রদেশগুলিতে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ক্রমবর্ধমান সংখ্যক আহতদের চিকিৎসা করার ক্ষমতা পঙ্গু হয়ে গেছে। ডাক্তার এবং নার্সরা অসম্ভব পরিস্থিতিতে কাজ করছেন, ওষুধ, রক্ত এবং অ্যানাস্থেটিক্সের ডুইন্ডলিং সরবরাহ রেশনিং করছেন। তাদের সামনে একটি ভয়াবহ পছন্দ, ওখন সবার জীবন বাঁচানোর জন্য তাদের কাছে পর্যাপ্ত সংস্থান নেই। তখন কাকে বাঁচাবেন? নিরাময়ের স্থানগুলিকে হৃদবিদারক ট্রায়াজ এবং স্থিরদাশ্রয়ে পরিণত করছেন। অভ্যন্তরীণ স্থানচ্যুতির বিশাল ঢেউ এই সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। ইরানে লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে গেছে, অত্যন্ত লক্ষ্যবস্তু শহরাঞ্চলে, ছোট শহর বা গ্রামীণ গ্রামে আশ্রয় খুঁজছে। প্রায়শই তাদের পণ্যের কাপড় ছাড়া আর কিছুই নেই। এই অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিরা বা আইডিপিরা এমন সম্প্রদায়ে আছে যা ইতিমধ্যে সীমিত সম্পদের উপর নির্ভরশীল, খাদ্য, জল এবং আশ্রয়ের উপর বিশাল চাপ সৃষ্টি করে। বিশৃঙ্খলার মধ্যে পরিবারগুলি বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং দুর্বল ব্যক্তিরা, বৌদ্ধ, প্রতিবন্ধী এবং ছোট শিশুরা চরম ঝুঁকিতে থাকে। মানুষের এই ব্যাপক চলাচল কেবল একটি লজিস্টিক জাল দুহুসবপন নয়, এটি নিজেই একটি মানবিক বিপর্যয়। তাদের নিজেদের সীমানার মধ্যে আয়াবরদের একটি জাতি তৈরি করছে। ইসরায়েলে যদিও স্থানচ্যুতির মাত্রা ছোট, প্রভাব এখনও গুরুতর। উত্তর এবং দক্ষিণ সীমান্তের সম্প্রদায়গুলিকে সরিয়ে নেওয়া হয়েছে, পুরো শহরগুলিকে ভূতের শহরে পরিণত করেছে। পরিবারগুলিকে মধ্য ইসরায়েলে অস্থায়ী আবাসনে স্থানান্তরিত করা হয়েছে, তাদের জীবন উইকাত হয়েছে এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত।
এই ইসরায়েলিদের জন্য বাড়ি এবং সম্প্রদায়ের ক্ষতি একটি গভীর আঘাত। জীবিকা, শিক্ষা এবং সামাজিক নেটওয়ার্কগুলির ব্যাঘাত একটি ভিন্ন কিন্তু সমানভাবে বড় ধরনের দুর্ভোগ তৈরি করে। বাস্তুচ্যুত হওয়ার মানসিক চাপ, সেই সাথে বিপদের মুখে থাকা আত্মীয়দের জন্য কনস্ট্যান্টে ভয়ে একটি নীরব সংকট তৈরি করে, উদ্বন্ধ হওয়ার পরেও দীর্ঘস্থায়ী হবে। জীবন এবং চিকিৎসার মালিক অধিকার সরাসরি আক্রমণের শিকার। যখন একটি হাসপাতাল আঘাতপ্রাপ্ত হয় তখন কেবল একটি ভবনই ধ্বংস হয় না, এটি অগণিত ব্যক্তির বেঁচে থাকার আশাও ধ্বংস করে। এটি যুদ্ধের সময় মানবতার মূল নীতির উপর সরাসরি আক্রমণকে প্রতিনিধিত্ব করে। জীবন রক্ষাকারী সহায়তা প্রদানের সংগ্রাম, ধ্বংসপ্রাপ্ত রাস্তা, জ্বালানি সংকট এবং আরও হামলার কনস্ট্যান্টে বিপদ দ্বারা বাধাগ্রস্ত হয়। স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় সংস্থার মাঠ পর্যায়ের সহায়কর্মীরা প্রতিদিন তাদের জীবন ঝুঁকিতে ফেলছে। তাদের বীরত্বপূর্ণ প্রচেষ্টা আশার আলো, কিন্তু তারা ধ্বংসের একটি জোহারের বিরুদ্ধে লড়াই করছে, তার পথে সবকিছু গ্রাস করার হুমকি দেয়। সংঘাত চলতে থাকায় আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিক্রিয়া হতাশাজনকভাবে অকার্যকর হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পরিচিত ভূ রাজনৈতিক বিভাজন দ্বারা পঙ্গু হয়ে গেছে। বেটক ক্ষমতা যুদ্ধবিরতির দাবি করে এমন কোনো অর্থপূর্ণ ঐক্যবদ্ধ প্রস্তাবকে বাধা দিচ্ছে। বিশ্ব নেতারা কঠোর নিন্দা এবং শান্তির জন্য জরুরি আহ্বান জানিয়েছেন, কিন্তু এই শব্দগুলিতে গতিপথ পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ইচ্ছার অভাব ছিল। ওয়াশিংটন, বেইজিং এবং ইউরোপীয় রাজধানী থেকে সংযমের আবেদন তেহরান এবং তেল আবিব উভয়ই মূলত উপেক্ষা করেছে। উভয়টি নিশ্চিত বলে মনে হচ্ছে তাদের জাতীয় নিরাপত্তা কেবল সামরিক শক্তির মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে, আলোচনা বা আপসের মাধ্যমে নয়। এই কূটনৈতিক ব্যর্থতা একটি শূন্যতা তৈরি করেছে, সহিংসতার চক্রকে স্থায়ী হতে দিয়েছে। পর্দার আড়ালে কাতার এবং মিশরের মতো দেশগুলির মধ্যস্থতাকারীরা কিছু ধরনের যুদ্ধবিরতি করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু যুদ্ধরত পক্ষগুলির মধ্যে বিশ্বাস বলে কিছু নেই। প্রতিটি পক্ষাই আশঙ্কা করে যুদ্ধবিরতিকে অন্য পক্ষ অস্ত্রশস্ত্র পুনরায় সজ্জিত করতে এবং অবস্থান পরিবর্তন করতে ব্যবহার করবে, কোনো চুক্তিকে অবিশ্বাস্যভাবে ভঙ্গুর করে তোলে। বিশ্ব শক্তিগুলির একত্রিত হয়ে কাজ করতে ব্যর্থতা একটি বিপজ্জনক বার্তা পাঠিয়েছে। একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক নিয়মাবলী এখনও কাঁচা সামরিক শক্তির মুখে উপেক্ষা করা যেতে পারে। এই ধরনের বিপর্যয় প্রতিরোধের জন্য নির্মিত প্রতিষ্ঠানগুলি পরিচিত হচ্ছে এবং ত্রুটিপূর্ণ প্রমাণিত হচ্ছে। যুদ্ধের শব্দ এবং গ্রুদের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হারিয়ে আসছে, মানব জীবনকে অগ্রাধিকার দেওয়ার অপরিহার্য প্রয়োজন। সামরিক পরিকল্পনাকারীদের কৌশলগত উদ্দেশ্যগুলি তারা মানবিক বিপর্যয় তৈরি করছে তাকে সম্পূর্ণরূপে ছাপিয়ে গেছে। আমাদের ভাগ করা মানবতাকে সম্মান করে এমন একমাত্র পথ হল অবিলম্বে এবং শর্তহীন যুদ্ধবিরতি। এটি বিশ্ব সম্প্রদায়ের প্রাথমিক দাবি হতে হবে, রাজনৈতিক চাঁদ হিসেবে নয়, বরং একটি নৈতিক বাধ্যবাধকতা হিসেবে। যুদ্ধ বন্ধ করা হল প্রথম অপরিহার্য পদক্ষেপ, যাতে মানবিক সহায়তারা চরম সংকটে আছে তাদের কাছে পৌঁছাতে পারে, মৃত এবং নিখোঁজদের হিসাব করার দীর্ঘ প্রক্রিয়া শুরু করতে পারে এবং কূটনীতিকে কাজ করার একটি সত্যিকারের সুযোগ দিতে পারে। শেষ পর্যন্ত দায়িত্ব আমাদের সবার উপর বর্তায়। এটি বিশ্ব নাগরিকদের উপর বর্তায় আমাদের নেতাদের কাছ থেকে আরও কিছু দাবি করার জন্য। এই রক্তপাত অনিবার্য বলে বর্ণনা দেওয়া হয় তা প্রত্যাখ্যান করার জন্য এবং শান্তির জন্য আহ্বান জানানো কন্তস্বরগুলিকে জোরালো করার জন্য। শক্তির আসল পরিমাপ ধ্বংস করার ক্ষমতা নেই, বরং নির্মাণ করার জুফান এবং সাহস। ইরান এবং ইসরায়েলের জনগণ ভয়মুক্ত ভবিষ্যতের হুগ্গা এমন একটি ভবিষ্যরায় এখানে শিশুরা সাইরেন ছাদাই স্কুলে যেতে পারে এবং এখানে হাসপাতালগুলি নিরাময়ের আশ্রয়স্থল, যুদ্ধের লক্ষ্যবস্তু। বিশ্বকে অবশ্যই এই আগুন নিভিয়ে ফেলার জন্য
দস্যে পদক্ষেপ নিতে হবে।